अरे बाप, चुप चुप, खबरदार खबरदार। Bagus. Din tak, tak din tak, दिन tak, tak दिन tak। তোমার ঢোল से জল পরে ফুলে ঢোল হয়ে গেছে গো। কি নাম তোমার? আমার নাম? তোমার নাম তো কার? আমার নাম শ্রী গোপীনাথ গাই। নিবাস? আমলকি। তোমার? ভর্তুকি। তো তুমি এখানে যে? তারাই দেশে দাদা পেটে তুলে দূরে করে দিয়েছে। রাজামশাই তুমি জানলে কি করে? আমারও যে এসে গেছে এসে গেছে এসে গেছে। চলে গেল বোধহয়। না যাইনি যাইনি। রবিবাবু, আপনি মানে কমেডিয়ান হিসেবে প্রতিষ্ঠিত আর কি। হ্যাঁ নিশ্চয়ই। তবে সেই কমেডিতেও সব জায়গায় যে ভার্বাল তা নয়, অনেক জায়গায় ভিজুয়াল কমেডি করেছেন। যেমন ধরুন আমার মনে পড়ছে গুপি গান বাঘাবাইন ছবির কিছু জায়গা। ভারী মজার মিউজিক্যাল কমেডি। এই যে সিনটা আপনি দেখলেন কত মজার। ধরুন ওরম চরিত্র এখনো পর্যন্ত জীবনে আর পাবো কিনা জানি না। ওটা মানে বাচ্চা বুড়ো শিশু বৃদ্ধ সবারই ভাল লাগছে। আপনি দেখুন অথচ কিরকম সরল কমেডি, হ্যাঁ বাট ভীষণ কঠিন। হ্যাঁ এইরকম সাবজেক্ট হ্যান্ডেল করার মতন প্রচন্ড ক্ষমতা কজন পরিচালকের আছে আপনি বলুন। যদি পাই কখনো দেখবেন ওই রকম করবো আবার অভিনয়। পাই না তো, সেই পাওয়াটা বেশ খুবই দুঃখের ব্যাপার। আচ্ছা রবিবাবু, আপনাদের দেখলেই লোকেরা হাসতে শুরু করে। তার কারণ হচ্ছে কমেডিয়ানদের সম্পর্কে একটা ইমেজ আছে জানেন, একটা স্টিরিওটাইপ, যে এদের দেখলেই হাসতে হবে, এরা কোনো গভীর কথা কিছু বলতে পারে না, এদের দিয়ে অভিনয়ের কাজটা হয় না, এরা ভাঁড় মতন আর কি। অথচ আমরা তো জানি যে অভিযান ছবিতে আপনি অত্যন্ত গভীর মুহূর্ত সব সৃষ্টি করেছেন। সেখানে আপনি অভিনেতা, সেখানে আপনি ক্লাউন নন। আচ্ছা, এই যে কমেডি সম্পর্কে এই যে একটা অশ্রদ্ধার ভাব, এটা সম্পর্কে আপনি কখনো কিছু ভেবেছেন? হ্যাঁ, ওই
কমেডিয়ানদের একটু হালকা চোখে দেখে, সেটা তো তাদের যেরকম ব্যবহার করা হয়, লোকে যেরকম দেখে অভ্যস্ত। ধরুন তুলসী বাবুকে যদি আর সত্যজিৎ রায় পরেশ পাথরে নাড়াবাতেন, তাহলে কিন্তু লোকের ধারণাই থাকতো যে উনি একটা ওই হালকা মাঠ টাইপের জিনিস, কিন্তু আসলে তা তো নয়। কমেডি অ্যাক্টর যারা, তাদেরকে ব্যবহার করাটাই হচ্ছে কাজ। এবং ফিল্ম কিন্তু এসেনশিয়াল ডিরেক্টরস মিডিয়াম, ডিরেক্টর যদি ব্যবহার করতে না পারে, সেক্ষেত্রে অভিনেতা কি করবে বলুন? কিছু করার নেই একদম। আচ্ছা, থিয়েটারের অভিনয় রীতি আর সিনেমার অভিনয় রীতির মধ্যে পার্থক্য আছে, এই সাধারণ আলোচনা আমরা শুনেছি 2-4 জায়গায়, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ধারণাটা খুব পরিষ্কার নয়, অনেকের কাছেই নয়। আপনি একটু যদি উদাহরণ সহযোগে দেখিয়ে দেন যে 2 জায়গায় যাত্রাটাকে জড়িয়ে যদি দেখিয়ে দেন, তাহলে আমাদের অভিনয় করে দেখাবো। হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। কারণ অভিনয় এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আমরা পুরনো নাটক থেকে 2-3টে লাইন বলি। মানে আমি আপনাকে বলছি যে থিয়েটার প্রথম, এই ধরুন কলকাতা রঙ্গমঞ্চে একজন স্টলওয়ার্টের, মানে নর্মাল অ্যাক্টিং বলতে আমরা যা বুঝি, সে নর্মাল অ্যাক্টিং দেখেছিলাম, এবং সেটারই আবার একটা থিয়েট্রিক্যাল অ্যাক্টিং আছে, মানে একটু অতিরঞ্জিত যেটা বলেন আর কি। আচ্ছা, এই দুটো আপনাদের সঙ্গে আপনি দেখাই, আপনি দেখুন। হ্যাঁ, আমার মনে হয় ডিএল রায় চাণক্য থেকে নেওয়া প্রথম সিন, জাস্ট 2-3টে লাইন করি, তাহলে দেখবেন যে প্রথমটাই করছি যেটা, সেটা হচ্ছে খুব স্বাভাবিক অভিনয়ের ধারা যেটা, এবং আজ থেকে 30-35 বছর আগে দেখেছিলাম এরকম। ওই বদ্ধ জলার ধারে ধোঁয়ার কুণ্ডলী, পচা হাড়ের দুর্গন্ধে বাতাসে নিজের নিঃশ্বাস পর্যন্ত আটকে আসছে। বিকট কুকুরের ঘেউ ঘেউ শব্দে পরিত্যক্ত প্রান্তরের স্তব্ধতা ভঙ্গ হচ্ছে। প্রভাতের সর্বাঙ্গে ঘা, পুঁজ পড়ছে। এটা হচ্ছে একটা নর্মাল লেভেল। আপনি দেখলেন এখানে স্ট্রেস অ্যাকসেন্ট কোথাও পড়লো না, কিন্তু বক্তব্যটা ক্লিয়ার হলো। আচ্ছা, এইবার দেখুন সেম জিনিস থিয়েট্রিক্যালি আমি তৎকালীন যুগে দেখেছিলাম, যখন আমরা ছাত্র ছিলাম। ওই বদ্ধ জলার ধারে ধোঁয়ার কুণ্ডলী, পচা হাড়ের দুর্গন্ধে বাতাসে নিজের নিঃশ্বাস পর্যন্ত আটকে আসছে। বিকট কুকুরের ঘেউ ঘেউ শব্দে পরিত্যক্ত প্রান্তরের স্তব্ধতা ভঙ্গ হচ্ছে। প্রভাতে সর্বাঙ্গে ঘা, পুঁজ পড়ছে। দেখুন, এটাও কিন্তু একটু থিয়েট্রিক্যাল অ্যাক্টিং। ধরুন এখানে স্ট্রেস, অ্যাকসেন্ট, ডেলিভারি আপনি দেখছেন বিশেষ মাপে বলা হচ্ছে। তো আর এক ধরনের একটা ডেলিভারি আজকাল চলছে বিটুইন থিয়েটার অ্যান্ড যাত্রা, বেলি যাত্রাতেই এবং অনেক গ্রুপ থিয়েটারে দেখি। ধরুন এই ডায়লগটাই তারা বলবেন, অনেক সময় দেখি এরকম ডেলিভারি, যে ওই বদ্ধ জলার ধারে ধোঁয়ার কুণ্ডলী, পচা হাড়ে দুর্গন্ধ বাতাসে নিজের নিঃশ্বাস পর্যন্ত আটকে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আগের দুটো যে দেখালাম আপনাকে, তাতে থিওরি বুঝতে পারি। আমরা যেরকম থিওরিক্যালি পড়েছি যে কোথায় আমি বেশি স্ট্রেস দেবো, কোথায় অ্যাকসেন্ট দেবো, দুটোর কিন্তু আমি অঙ্ক পাই খুঁজে। একটা একটু বেশি অতিরঞ্জিত, এটা কিন্তু আমি তৎকালীন যে যাত্রাতেও দেখেছিলাম এই লেভেল, এর উপরে কিন্তু বা এর নিচে যেত না। আরেকটা যেটা দেখালাম সেটা কিন্তু খুব ভালো অভিনেতার লেভেল যাদের। ধরুন আমি বলতে পারি তখনকার দিনে যারা স্টলওয়ার্ট ছিলেন তারা কিন্তু এত নর্মাল অ্যাক্টিং করতেন। আর ফিল্ম তো এর সাথে কোনো তুলনাই হয় না। ফিল্মে আপনাকে বলতে গেলে বলবো ফিল্ম এসেনশিয়াল ডিরেক্টরস মিডিয়া। হ্যাঁ, এখন ফিল্মের অভিনয়টা এসেনশিয়াল হচ্ছে রিঅ্যাক্টিভ মিডিয়াম। এটা বলা হয় যে থিয়েটারে অ্যাকশন আর ফিল্মে রিঅ্যাকশন, প্রতিক্রিয়া। এখন রিঅ্যাকশনস ধরুন এখনকার দিনে যদি বলেন ফিল্ম অ্যাক্টিং, যেটা অন্তত আমি মানিকদা, তপনদা এদের সঙ্গে কাজ করে বুঝেছিলাম, যে ধরুন আপনি যতখানি কম হাত পা নেড়ে আর্টিকুলেশনকে ব্যবহার কম করে ম্যাক্সিমাম এফেক্ট আনতে পারেন, প্যাশন আনতে পারেন, দ্যাট ইজ ফিল্ম। ধরুন আপনার সঙ্গে কথা বলছি এখন, এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু ঠিক ফিল্ম অ্যাক্টিং লেভেল বলে। হ্যাঁ, ছোট ছোট ইম্প্রোভাইজেশন, ছোট ছোট কাজ, আমি কথা বলতে হতো, আপনি মাঝে একটু কথা বলে দিলেন, থামলাম। এটা কিন্তু থিয়েটারে হবে না। অনেক সময় দেখেছি পুরো একটা
ডায়ালগ না বলে মাঝখানে থেমে যাওয়া। দেখেছেন মানে আনফিনিশড, তাতে আস্তে আস্তে শুধু আস্তে আস্তে করতে করতে সেটার সেন্স ক্রিয়েট করে। থিয়েটার কিন্তু এটা একদমই চলবে না, গোটা গোটা কথা বলতেই হবে আপনাকে। ঠিকই বলেছেন। আচ্ছা, এই সূত্রেই মনে পড়ছে সিনেমা এবং থিয়েটার দুটো জায়গাতেই দুজন মহারথীর সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সত্যজিৎ রায় এবং উৎপল দত্ত। এই অভিজ্ঞতার বিষয়ে কিছু বলবেন? দেখুন, সত্যি কথা ভাগ্যবান আমি একদিক থেকে, যে প্রথম ছবি করতে এসেছিলাম সত্যজিৎ রায়, তপন সিনহা, বিশেষ করে মানিকদার সংস্পর্শে এসে যে হোয়াট ইজ ফিল্ম অ্যাক্টিং এটা কিন্তু আমি একেবারে বুঝতে পেরে গেলাম প্রথমে। উৎপলও কিন্তু একজন স্টলওয়ার্ড থিয়েটার জগতে। তো আপনি কি বলতে চাইছেন, আমি কোনো তফাৎ বলবো দুজনের বা কম্পারেটিভ স্টাডি? না, আপনার এমনি সাধারণ অভিজ্ঞতা কিভাবে? দুজনেই মানে উৎপলদা স্টেজের ক্ষেত্রে বলবো তো আমি ওরম স্টলওয়ার্ড দেখিনি। ধরুন আমি বিলেতে একবারই গেছিলাম, আমি থিয়েটার দেখেছি, উৎপলদার প্রোডাকশন যেগুলো খুব ওনার ভালো প্রোডাকশন, সেগুলোকে কিন্তু অনায়াসেই যে কোনো একটা বিদেশি প্রোডাকশনের সঙ্গে তুলনা করা যেতে পারে। তবে তার অ্যাক্টার অনেক কিছু হয়তো আপনি বলতে পারেন যে সেখানে খামতি আছে, কিন্তু উৎপলদার যে শিক্ষা দেন অভিনেতাদের বা তার কোরিওগ্রাফি, তার স্টেজ ক্রাফট, তার সবকিছুই তো জাইগ্যান্টিক, বড় মাপের। তবে উৎপলদার রিহার্সাল দিতে একটা জিনিস দেখতাম, ভীষণ মাথা গরম করে ফেলতেন। হ্যাঁ, আমার দুজন গ্রেট ম্যানকে দেখে মনে হয়েছিল একজন স্টেজের উৎপল দত্ত, কিন্তু মানিক দা একদম ঠিক বিপরীত। ধরুন হি নেভার লুজেস হিজ টেম্পার, মানে গ্রিভিয়াস মিস্টেক ধরুন আমরা অভিনেতা বা কোনো টেকনিশিয়ান করে ফেলেছেন, সেখানেও কিন্তু আমি কোনোদিন আমি দেখিনি, অন্তত আমার হয়তো অন্য কেউ দেখে থাকতে পারে, যে ওনার ওই মেজাজটা চড়ে। ফলে হয় কি, টিমটা ভীষণ ভালো থাকে, টোটাল টিম। এবং যদি একটু দুর্বল অভিনেতা থাকে, পরিচালক চটে গেলে হয় কি জানেন, সে অভিনেতা হঠাৎ ঘাবড়ে যেতে পারে, নানা ইয়ে হতে পারে। আদারওয়াইজ দুজনেই দুই ক্ষেত্রে স্টলওয়ার্ড। তা মানিকদার ব্যক্তিটা আরো বড়, অনেক বিরাট। মানিকদা অভিনয় যখন দেখেন সেটা অনেক গভীরে দেখান, সেই গভীরতা যারা অভিনয় করেছেন ওনার সঙ্গে তারাই বুঝতে পারবেন, বাইরের লোকের পক্ষে বোঝা সম্ভব না, তা দেখেই বুঝবেন আর কি। আচ্ছা, আপনার প্রথম ছবি যেন কি? প্রথম ছবি করতে এসেছিলাম তখন ঠিক অ্যামেচার লেভেলে ছিলাম, ওই কিছুক্ষণ অরবিন্দ মুখার্জি, উৎপল একটা ছবি করেছিলাম মেঘ বলে। কিন্তু আমি রেগুলার ফিল্ম করতে আসি, প্রথম ছবি করে হাসুলবাগের উপকথা, তপন সিনহা। এবং এই সঙ্গে সঙ্গে অভিযানটাও আরম্ভ হয়। এবং ওইটির সুবিধা হচ্ছে আমি তো ঠিক ফিল্মের মিডিয়ামটা জানতাম, বই পড়ে জেনেছিলাম যেটুকু, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানতাম না তো। কিন্তু আমি কিন্তু প্রতি মুহূর্তেই আমি ডিপেন্ড করতাম আমাকে পরিচালক কি বলেন, আমি সে অনুযায়ী কাজ করতাম। বলতে পারেন আমি থরলি ফলো করতাম ওদের প্রত্যেকটা বিহেভিয়ারিজমকে, যেটা আমাকে পরবর্তীকালে হেল্প করেছে খুব আর কি। আচ্ছা, সত্যজিৎ বাবুর আরেকটা ছবির কথা আমার এই সূত্রে মনে পড়ছে, অরণ্যের দিন রাত্রি। সেখানে আপনি একটি চরিত্রে অভিনয় করছেন যার সম্পর্কে অন্য চরিত্রটা বলছে যে একে না হলে আমাদের চলবে না, এরকম। জমে ভালো, সেগুলো আপনি জানেন। মানিকদাকে একবার প্রশ্ন করেছিল, ওই ওদের বিলেতে অ্যান্ড্রুজ প্রশ্ন করেছিল, অ্যান্ড্রু রবিন্স আর কি, যে ওকে নিয়েছিল বলে ও থাকলে ছবিটা জমে। তো ও চরিত্রটা জমার মতনই চরিত্র ছিল। জলটা কিন্তু না, আরে স্কুল, হ্যাঁ এই জন্য আমরা খাই, তাই না? পোকা বেরো দেখেছি। তেল রাখলি না, তেল ফেল নেটিভ ব্যাপার এমনি। কি আবার হবে, ওই সবা দুলির প্রেমে পড়েছে বাড়ি, সেটাই বিচিত্র না। তোমরা প্রেমিকাকে যে চাকরানির কাজ করাবে আর ওর মাথা গরম হবে না। কি সাবান এটা? ইম্পোর্টেড ভাই। হ্যাঁ, অন্যটা ট্রাক। হ্যাঁ, আমি যখন বাড়ি করবো না, দরকার খুব করবো। আমরা বলি স্নান তো হয় না ভাই। রিটার্ন অফ দি রেঞ্জার নাকি?
হ্যাঁ আপনারা কেউ স্নান করছেন? হ্যাঁ আমাদের ব্যাডমিন্টন কোর্টে এটা পড়েছিল, তাই ভাবলাম দিয়ে যাই। কাইন্ড অফ ইউ আর এই যে এইটা রাখুন, টেস্ট ম্যাচের খবর পাবেন। দ্যাটস মোস্ট কাইন্ড অফ ইউ হ্যাঁ হ্যাঁ দিয়ে কালকে দেবো ব্রেকফাস্টের কথা মনে আছে তো? 8:30 স্যার চলি, আচ্ছা চলো যাই। Have a nice swim. হয়নি আমায় দেখেনি দেখি পর কারেক্ট ইংলিশ বললাম বাস বাস দেখি বলে কি হয়েছে আমি কিরকম স্মার্টলি গেলাম ধরে নিলাম এটা ফ্রেঞ্চ রিভিয়েরা আর আমি সুইমিং প্ল্যান করে ঘুরে যাচ্ছি থাম 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 তুই ছাড়া কি করে বুঝবি পাঁচ কর তোর তো একটা স্টেজ নেই একটু চিন্তা দেখে মনে হয় ভেত বাঙালি বুঝবা আচ্ছা এই যে ছবির আমরা দেখলাম একটু এর যে লেভেল অফ সফিস্টিকেশন কমেডির এটাও কিন্তু আমরা দেখেছি মোটামুটি মাথার উপর দিয়ে চলে গেছে আচ্ছা কাঞ্চনজঙ্ঘা ছবিতেও দেখেছি তার মানে এই ধরনের সূক্ষ্ম আবেদন সম্পন্ন ছবি অনেক সময় আমাদের দর্শকদের মাথার উপর দিয়ে চলে যায় তো এই সম্পর্কে আপনি কি কিছু আপনি একটা জিনিস জানেন যে অরণ্য দিন রাত্রি হাইলি সফিস্টিকেট কমেডি ওটা হ্যাঁ এখন সফিস্টিকেট কমেডি মানে কি সেখানে স্লিক টাইমিং স্লিক ডায়ালগ স্লিক মুভমেন্ট স্লিক জেস্টিকুলেশন আচ্ছা আপনি সাধারণত আমাদের দর্শকরা দেখুন হাসে কি দেখে হ্যাঁ মুখে আপনার মুখে একটা কুঁড়ো একদলা ফেলে দিল বা আপনি আছাড় খেয়ে পড়ে গেলেন কিংবা কাঁচা খুলে গেল স্ল্যাপস্টিক ভালো স্ল্যাপস্টিক না ক্রুড ভালগার স্ল্যাপস্টিক কিন্তু আপনার অরণ্যের দিন রাত্রিতে বহু জায়গায় আমাদের আছে হাইলি সফিস্টিকেটেড স্ল্যাপস্টিক এমন এমন ওই ধরুন আমাদের ওই ইয়েস সিনটা চান সিনটা যেটা আমরা দেখলাম আচ্ছা এটা কিন্তু এই যে ম্যানেজারিং আপনি যদি ভালো করে আরেকবার ভেবে দেখেন যে এটা কিন্তু যে কোনো পরিচালকের পক্ষে সম্ভব না তার অভিনয় তার ক্যামেরার ওয়ার্ক তার কম্পোজিশন তারপর তার রিয়াকশন ওই রিঙ্কু যে হাসছে বাচ্চারা মজা পাচ্ছে আমাদের লজ্জা পাওয়া এটা কিন্তু টোটাল ব্যাপার মিলিয়ে একটা দারুণ এফেক্ট এসছে এগুলো কিন্তু হাইলি সফিস্টিকেটেড এর মধ্যে মানে মানে ডট অফ ভাড়ামো নাই সে তো সত্যি আরেকটা ছবির কথা আমার মনে পড়ছে সত্যজিৎ রায় সম্পর্কে ধরুন জন অরণ্য সেখানে আপনি সম্পূর্ণ অন্য একটা হ্যাঁ ওটা ওই ছবিটা কিন্তু ওটা দেখানো বোধহয় সম্ভব না হ্যাঁ কিন্তু ওই ছবিটা কিন্তু আমার মতো আমি জানি না আমাদের সমালোচকরা এখানে কেউ লেখেননি বিলেতে কিন্তু লিখলো অদ্ভুত সাইটেন্স ধরনের পড়েছিলাম যে ডার্ক কমেডি এটা আপনি জানেন বোধহয় প্রথম দৃশ্যটাতেই ওই বলা হয়েছিল যে আমাদের লেখাপড়া কিরম হচ্ছে কি হচ্ছে ভাই মাস্টারমশাই জিজ্ঞেস করলো বলে পরীক্ষা হচ্ছে ভাই কিন্তু পরীক্ষা হচ্ছে টুকে কিন্তু বুঝলেন যেটা দেখানো হলো তা ওটা কিন্তু আমার জীবনের আমার মনে হয় একটা ওয়ান অফ দি ভাইটাল ক্যারেক্টার কারণ মানিকদা কিন্তু আমাকে অভিনয় করার সময় স্বভাবতেই আপনারা অনেকেই জানেন না যে আমাকে ইম্প্রোভাইজ করতে অ্যালাউ করেন সবসময় আমি যদি দু একটা এদিক ওদিক কথা বলতাম কোনো বাধা দিতেন না এই একমাত্র চরিত্র যেখানে মানিকদা কিন্তু বললেন যে তোমাকে প্রতিটি ডায়ালগ কিন্তু যা আছে তাই বলতে হবে তার বাইরে কিছু বলা চলবে না আমি তখন বুঝলাম যে একটা ডেফিনিট একটা ট্রাকে চরিত্রকে মানিকদা রাখতে চাইছেন এবং যাতে আমিও তাই করি বোধহয় পেরেছিলাম আমাদের আচ্ছা এতক্ষণ আমরা আপনাকে সিরিয়াস অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করছিলাম আর কি আচ্ছা একটি ছবিতে আপনি বোধহয় প্রধান চরিত্র আমার যতদূর মনে পড়ছে তপন বাবুরই গল্প হলো সত্যি সে সম্পর্কে আপনার খুব ভালো দারুণ অভিজ্ঞতা আমি প্রথম ছবিতে তপন আমাকে গান করালেন এই কাঁতাবো কান্তা আমি কিছুতেই গাইব না বলছেন কোনো ভয় নেই আমি রয়েছে আপনি গান মাথায় মধুর স্বরে হরি নাম বিনয়া
আপনারা চান করে নিন মা, ঠিক সময় রান্না হয়ে যাবে। কি জানি বাবু, আমার যেন কেমন লাগছে লোকটাকে দেখে। যেভাবে রান্না করছে ও তো 10 মিনিটে শেষ করে দেবে। আমার বাবু ভয় করছে, কাপালিক টাপালিক নয় তো। তোমাদের তো খুঁত একটা ধরা চাই। যা যা, বিরক্ত করো না। ছাদ থেকে আমার গেঞ্জিটা নিয়ে এসো, যাও। এই যে সুযোগ, আপনার গেঞ্জি আর তোয়ালে। এটা আপনার কাছে রাখুন। আপনি হচ্ছেন শিল্পী লোক, টুকিটাকি জিনিস নিয়ে আপনার মাথা ঘামালে চলবে কেন? শিল্পের তাতে ক্ষতি হবে না? ইয়ার কি মাত্র না তো? এ কি বলছেন ছোট বাবু? আমি হচ্ছি বাড়ির চাকর, আপনারা হচ্ছেন আমার প্রভু। বিশ্বাস হয় না জানো, চিরকাল আমার এই বাজনাটি নিয়ে সবাই রসিকতাই করেছে কিনা তাই ঠিক বিশ্বাস হয় না। ভেবেছিলাম একটা মিউজিক্যাল ক্যারিয়ার করবো, তার হলোই না। কেন হবে না ছোট বাবু? হতেই হবে। আপনি প্রাণ মন খুলে বাজিয়ে যান তো, আপনার সমস্ত দেখাশোনা আমি করব। কি করছো কি? ফিল্ম সম্বন্ধে আর্টিকেল লিখতে হবে, এখন ডিস্টার্ব করো না। উল্টোটা জলসা না দেবো, তোমার লেখার সুবিধা হবে। আগে না, মডার্ন ফিল্ম সম্বন্ধে লিখতে হবে, বাংলা ছবি সম্বন্ধে না। বরিমেন, কারুসওয়াত, তুফো। এই যে খোকাবু, এই ম্যাগাজিনটায় আপনি যা যা চাইছেন সব পাবেন। কিসের ম্যাগাজিন এটা? এটা কোথায় পেলে? আগে আমার কাছে ছিল। আমি কিছুদিন একজন বিখ্যাত চিত্র পরিচালকের বাড়িতে কাজ করেছিলাম, তা তার কাছে দেশ বিদেশ থেকে নানান রকম ম্যাগাজিন আসতো। ওই গিন্নি মামকে দিতেন উনুন ধরাবার জন্য, রেখে দিয়েছিলাম। আরো আছে? অনেক আছে, অনেক। দিও তো আমাকে, দেখবো কপি আছে কত বড় সব বক্তিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, দেবো। নিন নিন, এখন চালান করে নিন, খাওয়ার দাওয়া সব তৈরি। আসুন। বড় মা, সেজমা, নমিতা দি, আপনারা সব একসঙ্গে বসে যান, বাবুদের সঙ্গে বেশ গল্প করতে করতে খান। ও মা, আমরা এখন খাবো কি? তাতে কি হয়েছে? বেশ মজা করে একসঙ্গে বসে খান না, দেখতে কত ভালো লাগবে। আমি একটু বুড়ো বাবুকে ততক্ষণ খাইয়ে আসি। এসে মা, পিন্টু বাবু ভাতটা বসো। আসছি। বাবু, আপনার ভাত এনেছি। এত সকালে এই যে অসম্ভব। সকাল সকাল খাওয়াই তো ভালো বাবু। আমিও তো একটা চাই, কিন্তু ওরা দিত না, জানো কি? একটু দুধ এনেতে দেখতে। বারে, আপনি যখন আফিং খান তখন একটু দুধ খেতে হবে বই কি? ঠিকই তো, কিন্তু ওরা দিত না, জানো। খান, আপনি খান। ও, এই আপনার সুপুরি,
গুঁড়ো করে রেখেছি। দেখো তো কত দিকে লক্ষ্য তোমার। হ্যাঁ, এখন আপনি বলুন এই দেখুন একটা কমেডি চরিত্র নিয়ে তখন তা করলেন, গোড়াতে আমাদের সিরিয়াস কমেডি আর লুজ কমেডি, এটার কিন্তু অর্থ ফিল্মে বহু লোক বোঝেন না। এখন কমেডি যে একটা ফর্ম, আপনি নিশ্চয়ই জানেন যে ট্র্যাজেডি যেমন একটা ফর্ম, কমেডি কিন্তু ফর্ম। হ্যাঁ, আমি একটা ফর্মের মাধ্যমে বক্তব্য বলছি, আর একজন এর মাধ্যমে বলছেন। কিন্তু এখানে কিন্তু কমেডি বলতে ওই কমিক হয়ে যাচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছেন তো? মানে কমেডি ফর্ম হিসেবে দেখছে না, কিন্তু গল্প সত্যিতে তখন দা কমেডি ফর্মে একটা পুরো ছবি করলেন, এবং প্রধান চরিত্র কিন্তু কমেডি অ্যাক্টর, বুঝলেন? যেমন মিউজিক্যাল কমেডি করলেন মানিক দা, গোপীকান বাঘাবাইন। আবার দেখুন ওই বড় পরিচালক, মাপের পরিচালক না হলে এই সাবজেক্ট ট্রিট করা সম্ভব না। ঠিকই বলেছেন। আপনার সিরিয়াস অভিনয় আবার আমার মনে পড়ে যাচ্ছে একটা ছবির কথা, তরুণ মজুমদার ঠগিনীতে আপনি বেশ কিছু জায়গায় আবার দারুণ সিরিয়াস, অসাধারণ ছবিটা। কেন জানি না পাবলিকের কাছে বেশি নেয়নি, কিন্তু আমি বলবো তনুবাবুর ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম ওটা। এবং ওইখানে অভিনয় কিন্তু করে খুব মজা পেয়েছিলাম, আমি শুধু না, উৎপলদা, আমি দুজনেই। কারণ আমাদের কিন্তু ওখানে কমেডি ছিল, কমেডি এলিমেন্ট বেশ কিছু ছিল, কিন্তু পাশাপাশি এমন অদ্ভুত কতগুলো সিরিয়াস মোমেন্টস ছিল। এবং ওই একটু আগে আপনাকে যেটা বললাম যে ওই মাউন্টিংটা কিন্তু পরিচালকই করে দেবেন। পরিচালক করে এনে যখন আমাকে অভিনয় করতে বলেন, তখন কিন্তু আমার অভিনয় করতে খুব কষ্ট হয় না। সেম জিনিস যদি সেই প্রিপারেশনটা না করে ওই অভিনয়টা করতে বলেন, তখন কিরম হয় জানেন, আমাদের স্ট্রেইন হয়ে যায়। আমি কেন করছি এটা, হঠাৎ এতক্ষণ হয়ে লাফিয়ে টাপিয়ে হঠাৎ আমি আপনার যে রবীন্দ্রনাথের দুটো ভারী ভারী কথা বলি, আপনার কিরম লাগবে? সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না তো। কিন্তু তনুর ওই ঠগিনীতে অভিনয় করে খুব ভালো লেগেছিল, এবং রোলটা কঠিন রোল ছিল। মানে অভিনেতার মজা লাগে ওইসব রোলে অভিনয় করতে, এটা চ্যালেঞ্জের মতো মনে হয়। নিশ্চয়ই চ্যালেঞ্জ লাগে। পারবো কি পারবো না মনে হয়, পারবো কি পারবো না মনে হয় তো এত বছর ফিল্ম ক্যারিয়ারে কয়েকবারই হয়েছে, আর তো কখনই হয় না। যখনই যাই মনে হয় দেখো আমার হাতের খেলা, যখন ইচ্ছে করতে পারবো। কর্তাকে এত করে বলছি যে এই রকেটে রেলিং দিয়ে দাও, সে হুঁশ কি আছে? তো দাও তো দাদা, ভালো করে জলটা দাও তো। তো তুমি একটু মুখটা তোলো তো বাচ্চা। চিনতে পারছিস না? মনে পড়ে? বলুন এবার কি করতে চান আপনি? আমি ওই দিকে তাকিয়ে বলুন, খুব ঠান্ডা মাথায়। দুটো বছর যাকে পরের বাড়িতে দাসী বৃত্তি করতে হয়েছে, বিধবা সাজতে হয়েছে পুরুষের থাবা এড়াবার জন্য। আজও যখন বাপের চিকিৎসা কথা ওঠে, নিজেকে বেরিয়ে যায় নতুন নতুন বিয়ের আসরে। মিথ্যে, ভুয়ো, তবু যে বিয়ে জীবনে কোনোদিন হবে না তারই অভিনয় করতে। বলতে পারছেন না কি আপনার চাই? একটা সিরিয়াস সত্যি কথা বলতে। আমি যা চাই তা করতে আর দুদিন বাকি। হরিপদ ভট্টাচার্য রাজেন মুখুজ্জে দুজনেই বাঁচবে, আর সম্ভব নয়। একজনের পালা শেষ, সেটা কারটা ঠিক হবে দুদিন পরে। সেটা আমাকে ঠিক করতে দেন না। না, আচ্ছা, একটা হিন্দি ছবিতেও আপনি একটা সিরিয়াস চরিত্র অভিনয় করেছেন। সবচেয়ে বড় সুখ, মানে আপনার ওই কমেডি ফিল্ম ছিল, ওটাও কিন্তু হ্যাঁ কমেডি ফিল্ম, কিন্তু সিরিয়াস কাহিনী সেটা, মানে বক্তব্য যেটা কিন্তু ভীষণ সিরিয়াস। এটা কোনো ওই আজকাল ডেকাডেন্স অফ মডার্ন ইউথ এর উপরে ঋষিদের গল্প, কিন্তু ওইটাতে কিন্তু রিয়েল স্ল্যাপস্টিক ব্যবহার করেছিলাম। ঋষি আমাকে অ্যালাউ করেছিল, যদিও আমার ল্যাঙ্গুয়েজ হিন্দি নয়। আমার ল্যাঙ্গুয়েজ হিন্দি হতো যদি, তাহলে হয়তো আমি আরো ভালো করতে পারতাম, কিন্তু তার জন্য আমার কোনো অসুবিধা হয়নি। কারণ ল্যাঙ্গুয়েজ হিন্দি না হওয়ার জন্য আমি বলেই দিয়েছিলাম যে আমার কিন্তু ওই কথাবার্তা ভাবভঙ্গি যেটা বলে আর কি, সেটা কিন্তু আমি কিছু বন্ধ করতে পারবো না। সেটা আমি যেমন বলে যাবো, পরে আমি ডাবিং করে নেবো। এবং ভালোই লেগেছে খুব, এবং খুব পপুলার। ঋষি আমার বলেছিল যে ছবিটা আমার হিট করেনি, কিন্তু তুই হিট। কাজটা খুবই ভালো। হ্যাঁ, পাবলিকে ভালো লেগেছে। আমি যাইনি আর করতে বম্বেতে। আচ্ছা, আপনি তো শুধু অভিনয় করেননি,
ছবি পরিচালনাও করেছেন, সাধু যুধিষ্ঠির করছেন, করেছিলাম। সেই অভিজ্ঞতা একটু বলুন। ছবি পরিচালনাটা আমি করেছিলাম একটা না দুটো, নিধিরাম সদ্য করেছি। পরিচালনাটা আমি দেখলাম ওটা আমার সাবজেক্ট না, কমফোর্টেবল ফিল করি না। কারণ আরো স্পেশালি আমাদের এখানকার মিডিয়াম যেটা, এই ব্যবসাগত দিক, এই অভিনেতাদের মানে প্যারাফার্নালি এত বেশি না। আমি তো টিউন নয় আর কি, কিন্তু একটা পাগলামি এসেছিল একবার করেছিলাম, এবং সাধু যুধিষ্ঠির তো খুবই চলেছিল এবং খুব মজাদার ছবি হয়েছিল। এবং আমার কিন্তু আমার যদি মেজাজটা থাকতো তাহলে আমার মজাদার ছবি কিন্তু পরপর করে যেতে পারতাম। মেজাজটা আমার ঠিক পরিচালকের মেজাজ নয়। কিন্তু এই মেজাজটা আপনার নাটক থিয়েটারে, কিন্তু আমি এক নাকে যদি 10 ঘন্টাও কাজ করি আমি টায়ার্ড হই না, আমি ইরিটেটেডও হই না, আমার ভালো। কারণ ওটার সঙ্গে আমি টিউনড, যেমন ফিল্মে অভিনয়ের ক্ষেত্রে আমি টিউনড হয়ে গেছি, কিন্তু ডিরেক্টর হিসেবে টিউনড হতে আমার টাইম চাই। আবার আমার কাজকর্ম বন্ধ করে গেলে একটু কন্ডিশন হতে হবে ভালো ব্যাপারটার মধ্যে। আচ্ছা, থিয়েটারের কথা আসবার আগে আমার হঠাৎ মনে পড়ছে, আমরা তো এখানে দূরদর্শনের জন্যই বসে আলোচনা করছি, কথাবার্তা বলছি। দূরদর্শনের জন্য আপনি একটা সিরিয়ালে অভিনয় করেছেন। 6টা সিরিয়াল করেছিলাম, টেনিদা। আমার ভীষণ ভালো লেগেছিল। ভালো যে এই কারণে আমি যে কোনো মিডিয়ামে গেলেই আমার মজা লাগে। এক মিডিয়াম থেকে 8 মিডিয়ামে যাচ্ছি যখন টিভিতে এসে, কিন্তু আমি এরকম টিভির ঘরের মধ্যে বসে আমি একটু গুলিয়ে গেছি প্রথমে, তারপরে ফিল্ম আমার করা হয়েছে, কিন্তু আমি এটা একটু অন্যরকম। এখন যেটা বুঝতে পারি তখন আন্দাজ আমি জানি না। এখন টিভিতে অন্যরকম বলছেন, এটাকে আরেকটু এক্সপ্লিসিট আমি বলছি আপনাকে যে তখন আমি আমার অভিনয় দেখে টিভির যারা ছিলেন প্রডিউসার বা কর্তা ব্যক্তির প্রত্যেকে ভীষণ ভালো বললেন, পাবলিকের ভীষণ ভালো লাগলো। তা আমি যে দেখলাম যে টিভি কিন্তু হচ্ছে বিটুইন স্টেজ অ্যান্ড ফিল্ম একটা মিডিয়াম, বুঝলেন। আমি ওখানে কিন্তু ঠিক ফিল্মিক্যালিও করিনি আবার থিয়েট্রিক্যালিও করিনি, একটা মাঝামাঝি পথ আন্দাজে করে নিয়েছিলাম, এবং সেটা কিন্তু লেগে গেল। এবং পরবর্তীকালে এখন আলোচনা করে দেখছি না এটা কারেক্ট সেই মিডিয়াম, যে বিটুইন দ্য থিয়েটার অ্যান্ড দ্য ফিল্ম এটা অ্যাক্টিং এর একটা ধারা আছে, বের করতে হবে, হুইচ ইজ ভেরি ইন্টিমেট। এবং ইন্টিমেট লেভেলে যদি অভিনয় করতে না পারে, কারণ টিভিটা আমরা দেখছি ঘরের মধ্যে বসে, বুঝলেন। ঘরের মধ্যে বসে আমাকে বলেছিল একজন বিলেতের একটি ছেলে যে হলে যখন ছবি দেখতে যাও তোমার সব থার্ড বেল্টেল হয়ে লাইট ফাইটিং এ তোমাকে কিন্তু কনসেন্ট্রেট করা অন দি স্ক্রিন, সে বাজে ছবি কিছুক্ষণ তুমি দেখছো। টিভি কিন্তু অত্যন্ত ভালো সাবজেক্ট নয়, লোকে দেখবে না, কারণ লোকে ঢুকছে, টেলিফোন আসছে, গপ্প করছে, লাইট জ্বলছে। তাহলে কতখানি কনসেন্ট্রেটিং অভিনয় এবং সাবজেক্ট টিভিতে আসতে হবে, এটা যারা টিভি করেন তাদের কিন্তু এটা ভাবনা চিন্তার ব্যাপার একটা। টিভি কিন্তু কঠিন মিডিয়াম আমার কাছে মনে হয়েছে, এটা খুব ইজি ব্যাপার নয়। অন্যমনস্ক চোর দেখেছিস কখন? অন্যমনস্ক চোর? তুই একটা ঠিক আছে, যা তুই সব প্যাকেট করবি, আমি বলবো না, যা আমরা গল্প জানতাম বলবো না। অন্যমনস্ক চোর হবে কেমন করে? তাহলে চুরি করবে কেমন করে? উদাস উদাস হয়ে কি আর চুরি করে যায়? যায়। হ্যাঁ, কি করে? যেমন এই অন্যমনস্ক হয়ে এই আটানা ঘুগনি খাবো হবে না। কেন দিতে পারি একটা শর্তে। কি শর্ত বল? যদি গল্পটা বলো। না দেখ মানে আমাকে শোন তাহলে বলছি। মানে হলো গিয়ে আমার এই পচা মামা। কয়টি মামা আছে? সব শুদ্ধ? আমার সব শুদ্ধ 555, 555 জন মামা আছে। চুপ! আমার মার মাসতুতো ভাইয়ের ভাই মামা, খুড়তুতো ভাইয়ের মামা, এর ভাই মামা, অর্থাৎ আমার বিশ্বময় মামা। কিছু বলবার আছে ওদের? বিশ্বময় মামা। আমার সে পচা মামা, বুঝলি। একদিন রাত্রে খুব পচা গরম, এই ধর তখন রাত্রি প্রায় 3টে বাজে। এমন সময়
সিন্দুকটা গেল কোথায়? তুই আলমারিটা কোথায়? কিছু মনে করবেন না স্যার, আপনার ঘুমের ডিস্টার্ব করলাম। মানে আমরা একটু হয়েছে কি, ভুল হয়ে গেছে। তার মানে? মানে আচ্ছা, এটা কি 52 নম্বর বাড়ি? না, 22 নম্বর। ও, তাই জন্য 52 নম্বর বাড়িতে ওই জানলা দিয়ে ঢুকলেই বাঁদিকে সিন্দুকটা, জানেন? তার নকল চাবি, এনে চাবিটা আনতে ভুলে গেছি। আর সিন্দুকটার পাশে হচ্ছে একটা আলমিরা, জানেন? আজকে গিন্নিমা ওই ছবি দেখে রাত্রিবেলা ফিরে ওই টানার মধ্যে গয়নাগুলো রাখবেন। দেখুন, সব ভুল হয়ে গেছে, কি আশ্চর্য। আচ্ছা, এটা কি প্যারি চাঁদলেন? না, পটল ডাঙা দেন। দূর, ভাল লাগে না, জানেন? এত ভুল হলে কি করে কাজকর্ম হয় বলুন তো? কি মুশকিল একেবারে। পটল লাগালেন। আচ্ছা, মানে ব্যাপারটা কি? তোমার মাথাটা খারাপ নাকি? কারণ আমাকে কি দেখে মনে হচ্ছে মাথা খারাপ? আশ্চর্য, আমি হচ্ছে একজন চোর। চোর? চোর? বাবা, এমন করে আঁকতে উঠলেন যেন কথাটা প্রথম শুনলেন। কি আশ্চর্য! এত রাত্রিবেলা আপনার জানলা দিয়ে কি ঘরে চোর ঢুকবে নাকি ডাকপিয়ন ঢুকবে চিঠি নিয়ে, চিঠি চিঠি করে? না, মানে ঠিক আছে ঠিক আছে, মানে আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, মানে তুমি ওই 52 নম্বর প্যারিচাঁদ লেনে চুরি করতে গিয়ে ভুল করে 22 নম্বর পটল ডাঙা লেনে ঢুকে পড়েছো। ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে উঠতে গিয়ে না পাইপ বেয়ে তো উঠছিলাম, এটা এখানে ছড়ে গেছে, জানেন? আরে এমন হাঁপ ধরেছে, খুব কষ্ট হচ্ছে। একটু বসবো, মানে একটু জিরিয়ে নিলে আবার চুরি করতে যাওয়া যাবে। বসো, হ্যাঁ, একটা মোড়াতে ভালো করে বসিয়ে দিয়ে ভালো করে। ওটা কি এনেছো? মোড়া। এটা কি হলো শুনি? আপনার ঘরটা একটু ড্যামেজ করে ফেললাম স্যার, কিছু মনে করবেন না স্যার, অন্যায় হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, মোড়াটা টেনে বসো। এইখানটা বসি। হ্যাঁ, আহা, ওই রেডিওটার উপর বসো না যেন আবার। তাহলে না, মোড়াটা টেনে বসো। মোড়া টেনে বসছি। ইস, ঘরটা কি নোংরা করে ফেললাম। একটা ঝাঁটা আছে, এই তো ঝাঁটা আছে, বসে পড়ি। আহা, ওটা ঝাঁটা নয়, ছাতা। এটা থাক, তোমাকে আর ঘর পরিষ্কার করতে হবে না বাবদা। এত ভুল হয়ে যায় আমার। আচ্ছা, এবার থিয়েটারের কথায় আসি। আপনি তো বহুকাল থেকে থিয়েটারই করছেন, ছবিতে অভিনয় করার সময়ও আপনি থিয়েটারে কাজ করে চলেছেন। সম্প্রতি আপনি উৎপলবাবু ছায়ানট নিয়ে একটা পরীক্ষা করেছিলেন। ছবিতে অভিনয় করবেন একেবারে ঠিক করে ফেলেছেন? নিশ্চয়ই, নইলে 1 মাস এই কোম্পানির পেছনে লেগে থাকি। তাছাড়া আমি অভিনয় করতে জানি, মানে ছেলেবেলা থেকে করেছি। না, আমার বাবা যাত্রা দলে গাইতেন। বাবার অর্জুন, রাবণ, দক্ষ আসর কাঁপিয়ে দিত, জানেন? আমাকে বাবা নিজে হাতে করে শিখিয়েছেন। স্কুলে নাটক করে আলোড়ন সৃষ্টি করেছিলাম, তারই ঠেলায় জানেন এক্সামিনে গোল্লার বেশি নম্বর উঠতো না। তাই তো এসে পড়লাম, চাকরিতে ইস্তফা দিয়ে চলে এসেছি। চাকরিতে ইস্তফা দিয়ে চাকরি ছেড়ে 30 টাকার এক্সট্রার কাজ করতে এসেছেন? না, এক্সট্রাই হোক আর যাই হোক, অভিনয় তো। আচ্ছা, এই ডায়লগ বললে 30 টাকা নয়, 40 টাকা, তাই তো? হ্যাঁ, কিন্তু এক্সট্রা হওয়ার অপমান আপনি সইতে পারবেন না, আমি হলপ করে বলে দিচ্ছি। অপমান করে? কে অপমান করে? কে করে না জিজ্ঞাসা করলে তালিকাটা একটু ছোট হতো। জানেন, এখানে কিছু কিছু পরিচালক আছেন যারা ভাবেন কয়েকটা আসবাবপত্রের মতো এক্সট্রাদের সাজিয়ে নিয়ে ভালো ভালো ক্রাউড সিন নিতে হবে। তাদের কাছে এক্সট্রারা হলো আসবাব। আবার কয়েকজন প্রডিউসার, তারা ভাবেন এরা গোটা কত অনাবশ্যক জীব, তাদের পয়সা খসাবার জন্য এরা উপস্থিত হয়েছে। তাদের কাছে এক্সট্রারা হলো এক ধরনের চোর। আবার প্রোডাকশন ম্যানেজার, তার কাছে এরা তো রক্তবীজের বংশ। এতজনকে যদি 30 টাকা হারে দিতে হয় তাহলে নিজের থাকে কি? তাই মালিকের খাতায় 30 টাকা লিখিয়ে 10 টাকা করে হাতে গুঁজে দিয়ে কোনো মতে বিদায় করে। তার কাছে এক্সট্রারা হলো মূর্তিমান বিবেক। সারাদিন দংশনের জ্বালায় গালাগালি দিয়ে প্রতিশোধ নেন। আবার চা দেয় যে ছোকরাটি, সেও জানে এক্সট্রাদের ভাঙা হাতল ময়লা কাপে চা বিতরণ করে তারকাদের কাছে গালি খাওয়ার কোনো মানেই হয় না। তাই সেও এক্সট্রাদের মহা ক্ষুধার প্রতি নানান রসালো মন্তব্য করে উপস্থিত সবাইকে হাসিয়ে নিজেকে বাঁচিয়ে রাখে। তারপর কি জানেন, এমন এমন পাষণ্ড এরা। তো আপনি পালাচ্ছেন না কেন? আমাকে কাটতে বলছেন, অথচ আমি তো আর অভিনেত্রী নই। আর তাছাড়া আপনার মতো ওসব আদর্শ পুজো আমার মাথায় আসে না। অভিনেত্রী নন মানে? অভিনেত্রী নন তো অভিনয় করতে এসেছেন কেন? অভিনয় করতে তো আসেনি, পয়সা রোজগার করতে এসেছি। আচ্ছা, এই যে নাটক আপনি করলেন, মোটামুটি বলা যায় এও একভাবে বোধহয় দর্শকদের মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, মানে আমি এতদিন যা করেছি, আপনি জানেন তো, আমার কমার্শিয়াল থিয়েটার মানে হচ্ছে ওটা ওই ম্যাস অডিয়েন্সকে ভেবে করতে হবে।
তা করতে করতে কি হয় আপনার অনেক দিন অশুদ্ধ খাবার খেতে খেতে একটু মনে হয় না মাঝে মাঝে একটু শুদ্ধের ব্যাপারে জিভটা লাগিয়ে দেখি, নাহলে ভুলেই যাবো তো শুদ্ধের আস্বাদ কি। তা সেটাই আইডিয়া করে ভেবেছিলাম যে একটু নাবাই। এবং আরো আপনি যে পোর্শনটা দেখলেন সেটা হচ্ছে যেটা নিয়ে খুব আন্দোলন আমাদের ফিল্মে হচ্ছে এখন, যে এক্সট্রাদের নানান রকম এক্সপ্লয়টেশন, খুবই জঘন্য এটা নিয়ে খুবই। এবং ভিক্টর তার উৎপল বাবুর একটা নাটকে প্রসঙ্গটা আছে, আজকে শাহজাহান আছে, তার মধ্যে রয়েছে। এবং করতে গিয়ে দেখলাম যে এটা তো ফুল সাবজেক্টের ফিল্ম নিয়ে, এখন সেটা একদম দর্শকের সাধারণ দর্শকের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, এটা কিন্তু আমি বুঝতে পারিনি। আচ্ছা, এটা কি এই জন্য যে নাটকে অনেকগুলো টার্মিনোলজি আছে যেগুলো সিনেমা টেকনিক্যাল, এবং কিছু আমার জুনিয়র ছেলে ফিল্মে তারা আমার গিয়ে বলেছিল দাদা অ্যাবসলিউট টেকনিক্যাল টার্মস। আমি তাহলে যে বললো, যেমন উৎপল আমি জিজ্ঞেস করলো তুমি কি বলছো তাহলে দর্শকের মান একদম উন্নত হয়নি? আমি উন্নত তো হয়নি, ম্যাস অডিয়েন্স আরো নেবে গেছে। আচ্ছা, এই সূত্রেই তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করছি ফ্র্যাঙ্কলি, যে দর্শকদের মান যে এত রক্তকরবী হলো, ছেঁড়াতাল হলো, আমাদের মিনার্ভা থিয়েটারে উৎপলবাবু করলেন, অজিত ইসরা করলো, তাতে যদি সত্যি উন্নত না হয়ে থাকে তাহলে আপনি নবনাট্য আন্দোলনই বলুন বা গ্রুপ থিয়েটারই বলুন বা যাই নাম দিন, এর কি ফলটা ফললো এ সম্পর্কে আপনি কিছু ভেবেছেন? না, নিশ্চয়ই আপনি ঠিক বলেছেন। আমার কিন্তু চোখে দেখা এর কিন্তু ফল আমরা 50s পেয়েছি, 60s পর্যন্ত পেয়েছি, আমারও মনে আছে। 70s থেকে আপনি সারা পারিপার্শ্বিকতা সমস্ত দিক, ইকোনমিক, পলিটিক্যাল, নানান রকম দিক থেকে এমন একটা ভাঙন শুরু হলো না, যে ভাঙনটা কিন্তু আমরা কালচারকেও ভীষণ ধাক্কা মারলো। লোকে তখন সামোরা দ্বারের কিক চাইতে আরম্ভ করলো, এনি কাইন্ড অফ এন্টারটেইনমেন্টে। আবার বসে এককালে আপনি ভাবুন না রক্তকরবী যে কিরম ভিড় হতো, সত্যি। বা আমাদের এই উৎপলদা যখন নাটক করতো কিরম ভিড়, বা অন্য গ্রুপ থিয়েটার ভালো ভালো ছেলেরা মুক্তাঙ্গনে একবার ভিড় করে লোকে যেত। কিন্তু এখন দেখুন লোকে যে চায় না তা নয়, তাকে কিন্তু আবার অনেকদিন হিট করতে হবে, এবং এই হিটটা অনেকদিন করার পর দেখবেন আবার কিন্তু চেতনা ফিরে আসবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করে আজকে আলোচনা শেষ করি। এটা তো মানতেই হবে যে আপনার একটা ইমেজ, যার কথা বলছিলাম, একটা স্টিরিওটাইপই হোক যাই হোক, একটা ইমেজ দাঁড়িয়ে গেছে, কমেডি অ্যাক্ট্রেস, একটা পপুলার ইমেজ, যেটা এটা আপনাকে মাঝে মাঝে একটু খারাপ লাগে। আপনারা এই মাত্র বললেন স্বাদ বদলাবার জন্য একটু জিনিস চাকরি যান, ছায়ানট করলেন, কিন্তু মানে মোটের উপরে এই ইমেজটাকে আপনি কিভাবে নেন? আমার তো কখনোই খারাপ লাগে না। আপনি যদি বলেন যে আপনি কি, কেননা আমি তো নিজেও নিজেকে ওই ব্যাপারে সারেন্ডার করেছি, এবং খুব বেশি করিনি। বেশি করলে কিন্তু আমি কোথায় নামদাম জানি না। ওই আপনাকে বললাম আমি মাঝে মাঝে ছবি করা বন্ধ করি, যেমন এখনই গত বহুদিন যাবৎ, বছরখানেক বছর দুই ছবি করছি না, দু একজন ছাড়া। এখন প্রশ্ন হচ্ছে আমাকে, আপনি দেখুন দর্শক আপনাকে চাইছে এইভাবে, আচ্ছা এবার ব্যবসাদাররা চাইবে আপনাকে ওইভাবেই নাবাতে, এটা তো ব্যবসা, ফিল্ম যাই হোক এটা কিন্তু ব্যবসাই আগে। এখন ব্যবসাদের মধ্যে যদি কোনো চিন্তাবিদ লোক থাকেন, ঠিক আছে রবিবাবুকে এইভাবেই নামাবো, কিন্তু এর একটা চরিত্র তৈরি করব, তো সে ক্ষমতা তো আপনাকে আগেই বলেছি, গুটি কয়েক লোক আবার ফিরে আসছে। কিন্তু আমার খারাপ লাগে না, কেন খারাপ লাগে, আরো খারাপ লাগে না এই কারণে যে দেখেছি আমাকে বাচ্চারা ভীষণ পছন্দ করে, হ্যাঁ, এবং ইয়াং বুড়ো সবাই, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে যে বাচ্চারা এখনো পছন্দ করে, বাচ্চারা হাসে, কিন্তু এত দুঃখ লাগে কিন্তু ওদের জন্য কিছু করতে পারা যাচ্ছে না, ওদের কোনো সাবজেক্ট মাথার মধ্যে রয়েছে, ধরুন টিভির মাধ্যমে হয়তো কোনো বাচ্চাদের সাবজেক্ট নিয়ে করার একটা প্ল্যানও মাথায় আছে। হ্যাঁ, কমেডি যদি করি আমি থরলি জানবেন, আমি কিন্তু ওই ওদের অ্যাঙ্গেল থেকে করব, আর এই বুড়ো ধাড়িদের আনন্দ দেওয়ার জন্য অনেক দিয়েছি, আর দিতে ভালো লাগছে না। না, আপনি আমাদের আনন্দ আরো দিয়ে চলুন। অনেক ধন্যবাদ আপনাকে।